গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে একটা শক্তিশালী নির্বাচনী ভিত্তির মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করা সেই ব্যবস্থার দিকে যেতে পারে নাই। মাঝখানে 91-এর সরকার, বিশেষ করে এরশাদের পতনের পরে আপনার একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার যাত্রার অংশ হিসেবে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে যাত্রা শুরু করেছিলাম, কিন্তু চলছিল ভালোই। সেখানেও সংকট তৈরি হয়েছে, কারণ কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান কে হবেন এইটা নিয়ে কিন্তু 5 বছর পর পর যে আন্দোলন আর জ্বালাও পোড়াও হয়েছে সেটা প্রত্যেক দল করেছে। বাংলাদেশের ইকোনমিতে অনেক ক্ষতি করেছে, বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা অস্থিতিশীল রাজনৈতিকভাবে বিশৃঙ্খল দেশ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। তারপরে একটা ব্যবস্থা ছিল, শেখ হাসিনা 2011 সালে সেই ব্যবস্থাকে দূর করে দিয়ে বাংলাদেশকে একটা একদলীয় রাষ্ট্রে পরিণত করে বাংলাদেশকে বহুবিধ সংকটে তৈরি করেছে। এবং এই সংকটের মধ্যে আমাদের যে নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি আমাদের ভাবা দরকার ছিল, বা যারা ভাববে তাদেরকে সেই ভাবার সুযোগটি দেয় নাই, কিংবা ওই ইস্যুটি আড়াল হয়েছে। সমকালের হেডলাইন হচ্ছে যে পাহাড়ে এখনও অনেক গ্রুপের কাছে অস্ত্র, শান্তি চুক্তির 26 বছর। এটা ছিল একটা সমকালের হেডলাইন। তারপরে হচ্ছে এখানে যমুনা টিভির একটা নিউজ, যার রেফারেন্সে আরও পোর্টাল নিউজ করেছে। এখানে পার্বত্যসময়.com নামে একটা ওয়েবসাইটে তারা লিখেছে যে অস্ত্র কিনছে 3 পাহাড়ি সশস্ত্র সংগঠন, মায়ানমার থেকে 3 ভিন্ন করিডোরে ঢুকছে অস্ত্রের চালান। তারপরে আছে গিয়ে আপনার এখানে বাংলা ট্রিবিউনে বলা আছে, এটা হচ্ছে 2 ডিসেম্বর 2019, পাহাড়ের সশস্ত্র গ্রুপগুলোর কাছে ভারী অস্ত্র, উদ্বেগে আইন শৃঙ্খলা বাহিনী, এমনকি মেশিন গানের মতো অস্ত্র তাদের কাছে পাওয়া যাচ্ছে। আর এই যমুনা টিভির এই নিউজটা 3 দিন আগে করেছে, যেটা 3 রুটে পাহাড়ে অস্ত্র ঢুকছে, আরাকান আর্মির কাছ থেকে অস্ত্র কিনছে। এই কথাটা আমি আওয়ামী লীগের গভর্নমেন্টের সময় একবার বলেছিলাম, তখন ডেইলি স্টার একটা নিউজ হয়েছিল যে পাহাড়ের সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে উজি পিস্তল, মানে ইসরায়েলি পিস্তল। তো ইসরায়েল যেই মানে অস্ত্রশস্ত্র তৈরি করে সেটা একমাত্র তার ক্লোজেস্ট কানেকশনের কান্ট্রি ছাড়া কেউ পায় না। ইসরায়েলের সবচেয়ে ভালো সম্পর্ক আছে ভারত এবং আমেরিকার সাথে, এবং ভারত এবং ইসরায়েলের সাথে এইখানে একটা মিল আছে যে ইসরায়েল চায় নিজেদেরকে পৃথিবীর বুকে একটা ইহুদিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে, যেই কারণেই প্যালেস্টাইনকে তারা নির্মূল নিঃশেষ করে দিতে চায়। আর ভারত চায় একটা হিন্দু রাষ্ট্র হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী একজন আজন্ম মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি বলেছিলেন যে ভারতকে এশিয়ার ইসরায়েল, এটা উনি বলেছিলেন। তো এই কথাটা হয়তো অনেকে আমরা ওইভাবে বুঝতে পারি নাই। তো এখন এই যে ভারতের বিজেপি আরএসএসের যে পলিসি, এবং বিশেষ করে বাংলাদেশের রাজনীতিবিদরা যদি এখনও এটা সম্পর্কে সচেতন না হয়, তাহলে বাংলাদেশ সামনে অনেক সংকটে পড়বে। এই যে এখন জুলাই পরবর্তী সময় যারা আজকে সরকারি দলে আছি, বিরোধী দলে আছি, আমি যদিও সরকারের প্রতিমন্ত্রী আছি, কিন্তু আমি প্রতিমন্ত্রী হিসেবে এখানে কথা বলছি না, এবং এই প্রোগ্রামে আসার আগে আমি একটু চিন্তা ভাবনা করে আসছি। কারণ এই প্রোগ্রামে আসলে কথা বললে এই লাইনটা তো আমার যে সরকারের পক্ষে হবে সেটা না, এইটা নিয়ে আমি অতীতে কথা বলেছি, আমি সেই অবস্থান থেকেই কথা বলতে চাই। কারণ আমি অতীতে কী ধরনের কথা বলেছি, আন্দোলন সংগ্রাম করেছি, আমার অবদান এটা এই দেশের মানুষ জানে। এই পার্বত্য চট্টগ্রামকে, বিশেষ করে এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে এই অঞ্চলের সেনাবাহিনীকে আমরা দেখেছি আক্রমণ করা হয়। সেনাবাহিনীর আমাদের ক্রিটিসিজম আছে কিছু কাজে, সেটা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে, আমরা সেটা নিয়ে দায়িত্বশীলদের সাথে আলাপ করতে পারি। কিন্তু এই যে মানে ননসেন্সের মতো কথা বলা যে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী তুলে আনা, তাদের রাষ্ট্র রাজনীতি নিরাপত্তা এগুলো নিয়ে ধারণাই নেই, বিশেষ করে ভূ রাজনীতি নিয়ে। এবং বাংলাদেশের জন্ম এবং আজকে পর্যন্ত বাংলাদেশ জিও পলিটিক্যালি কোন টেনশনকে সে সবসময় মোকাবেলা করে আসছে। সরকারে যারা থাকে, আমি সরকারে ছিলাম না, কিন্তু কিছুটা অভিজ্ঞতা আছে, একটু বুঝতে পারি, বিভিন্ন অভিজ্ঞ লোকজনের সাথে কথা বলে। কারণ রাজনীতিতে তো অনেক সেনা কর্মকর্তা আছে, তাদের সাথে শুনেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কিভাবে তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন। জেনারেল এরশাদের যতই আমরা সমালোচনা করি, এটা ঠিক বলতে হবে, বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের ডেভেলপমেন্টের ব্যাকবোন তৈরি করেছিল 2 সামরিক শাসক, সেটা জেনারেল এরশাদ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশে আজকে বড় বড় হাইওয়ে, অবকাঠামো, ইন্ডাস্ট্রি, শিল্পায়ন যাই বলেন, এগ্রিকালচারকে প্রমোট করা, এটা ওই 2
এই সামরিক শাসকই করেছেন। শুনতে খারাপ হলেও এটা বাস্তব, কারণ আমরা সামরিক শাসন চাই না, সামরিক বাহিনীকে তো আমরা চাই না যে রাষ্ট্র তারা পরিচালনা করবে। বাংলাদেশ এটা ডেমোক্রেটিক রাষ্ট্র, গণতান্ত্রিকভাবে পরিচালিত করবে। কিন্তু সামরিক বাহিনীর সময় বাংলাদেশের, বিশেষ করে জিয়াউর রহমানের অল্প সময়ে বাংলাদেশে যে ধরনের দৃষ্টান্ত বাংলাদেশ রেখেছে, সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ পলিসি থেকে শুরু করে আন্তর্জাতিক পলিসিতে। কারণ আজকে এই যে আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, এই মন্ত্রণালয় মিডল ইস্টে প্রথম প্রবাসীদের যাত্রা শুরু হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে 1976 সালে, এবং মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে জিয়াউর রহমান অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, যার ফলে আজকে আমাদের এই যে প্রায় 1 থেকে 1.25 কোটি মানুষ দেশের বাইরে আছে, তার বড় একটা অংশের গন্তব্য বা বড় একটা অংশের অবস্থান হচ্ছে কিন্তু মধ্যপ্রাচ্যে, প্রায় 75%-এর মতো। বাকি অন্যান্য দেশে যাচ্ছে। আমরা এখন ডিসেন্ট্রালাইজ করতে চাই, মধ্যপ্রাচ্য থেকে অন্যান্য জায়গায় এক্সপ্লোর করতে চাই আমাদের দেশের মানুষের কাজের জন্য। কিন্তু এই ক্রেডিটটা জিয়াউর রহমানের, যে তার সরকার এটা করতে পেরেছিল। বাংলাদেশের কৃষি অর্থনীতি, গ্রামীণ অর্থনীতিকে বিকশিত করার জন্য এই উপজেলা লেভেলে গিয়ে খাল খনন, এটা জিয়াউর রহমান করেছিলেন। কৃষকদের সুবিধার জন্য সেচের আপনার সারের ক্ষেত্রে ভর্তুকি দেওয়া, এটা জিয়াউর রহমান সরকার করেছিলেন। শিল্প কারখানাকে কিছু ক্ষেত্রে প্রাইভেটাইজেশন, যদিও এটা আবার ধরেন কেউ কেউ এটার বিরুদ্ধে আছে, সেটা থাকতে পারে, পলিসির বিভিন্ন ধরনের ক্রিটিসিজম থাকবে। বেগম খালেদা জিয়ার সরকার এটা ইনিশিয়েটিভ নিয়েছিল। তো আজকে এই পার্বত্য চট্টগ্রামেও জিয়াউর রহমানই বুঝতে পেরেছিলেন অ্যাজ এ মিলিটারি অফিসার হিসেবে, সামরিক শীর্ষ কর্মকর্তা হিসেবে, এটা বাংলাদেশের নিরাপত্তার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। কাজে এখানে পপুলেশনের ভারসাম্য, এখানে নিয়ন্ত্রণ রাখা, সেই পলিসিতে যে ধরনের কৌশলগত পদক্ষেপ নেওয়া লাগে সেটা তিনি নিয়েছিলেন। আমি ডিটেলস যেতে চাই না, কিন্তু এইটার অনেকেই রেফারেন্স দিয়ে সমালোচনা করে আসেন যে জিয়াউর রহমান এই সমস্যাটা করেছিলেন। জিয়াউর রহমানের ওই পলিসির কারণে এখনও পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের ভূখণ্ডের সাথে আছে। নাহলে ইতিমধ্যে বলেছে যে প্রায় 1/10 72-71-এর পরে 72 থেকেই এই পার্বত্য চট্টগ্রামকে একটা বেনিফিটেড টুল হিসেবে আমাদের কোনো প্রতিবেশী রাষ্ট্র যে রাখতে তাদের হাতের মধ্যে রাখার চেষ্টা করেছে। এবং এই যে কতগুলো নিউজ আমি পড়ে শোনালাম, এটা তো আমার কথা না, এটা আরও কারো কথা না, পত্রপত্রিকায় নিউজ হয়েছে। এই পাহাড়ে অস্ত্রের সাপ্লাই কারা দেয়, কোথা থেকে আসে এই অস্ত্র? এটা তো একটা, আমার মনে হয় মোটামুটি যে কথা বলতে পারে, স্কুলে যেই বাচ্চারা যায়, ওরেও যদি বলা হয় যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সাথে বর্ডার আছে 2টা রাষ্ট্রে, মিয়ানমার এবং ভারত, তাহলে তুমি বলো যে এই পার্বত্য চট্টগ্রামে এই সমস্ত ভারী অস্ত্র, মেশিন গান কোথা থেকে আসে এবং কারা এদেরকে প্রশিক্ষণ দেয়? হয় ভারত দেয়, না হলে মিয়ানমার দেয়। এটা তো পরিষ্কার, কারণ 2টা দেশের সাথেই বর্ডার আছে। ওইখানে পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা কিংবা নেপাল এসে ওইখানে অস্ত্র দেওয়া সম্ভব না, প্রশিক্ষণ দেওয়া সম্ভব না। এবং আরও অনেক নিউজ হয়েছে যে এই সমস্ত সশস্ত্র গোষ্ঠীর লোকেরা ট্রেনিং নেয় মিজোরাম, মণিপুরে, এমনকি তাদেরকে ফান্ডিং করা হয় এই সমস্ত জায়গা থেকে। তো আমি ইন্টারিম গভর্নমেন্টের সময় বলেছিলাম যে সেই সময় বাংলাদেশের ইতিহাসে বোধহয় এইভাবে সামরিক বাহিনীর, মিলিটারি এবং গভর্নমেন্টের এত কোঅর্ডিনেটেড ইফোর্ট রাষ্ট্র ব্যবস্থায় বোধহয় ছিল না। এই কারণে, কারণ একদিকে ইন্টারিম গভর্নমেন্ট একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট, গণ অভ্যুত্থান পরবর্তী গভর্নমেন্ট, এবং সেই গভর্নমেন্টে যেমন ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি একটা উপদেষ্টা পরিষদ দায়িত্ব নিয়েছিল, অ্যাট দ্য সেম টাইম আর্মি সেখানে ফুললি এখানে অ্যালাইন আছে। সো এখানে সামরিক পলিসি, সিভিল মিলিটারি পলিসি, রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্র ব্যবস্থাকে সুরক্ষিত করা, আচ্ছা ভালো কিছু পদক্ষেপ নেওয়া যেত। সেই কারণে আমরা সে সময় বলেছিলাম যে এই পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করার জন্য শক্ত সামরিক অভিযান পরিচালনা করা হোক। কারণ ধরেন এই নন পলিটিক্যাল গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে এই ধরনের অপারেশন চালাতে গেলে বিভিন্ন সংগঠন তার কনসার্ন রেইজ করবে যে এইখানে এইটা হচ্ছে, কেউ বলবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কেউ বলবে সঠিক হচ্ছে না, এই পার্বত্য চট্টগ্রামের মানুষের উপরে, নিরীহ মানুষের উপরে অত্যাচার করা হচ্ছে, নানান ধরনের এবং ফেব্রিকেটেড প্রোপাগান্ডা চলবে। ইন্টারিম গভর্নমেন্টের সময় ইন্ডিয়ান মিডিয়াগুলো যে সম্মিলিত ইফোর্ট যে তারা দিয়েছিল বাংলাদেশের সেই সরকারকে মৌলবাদী সরকার হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, সংখ্যালঘুরা সেখানে নিষ্পেষিত, নির্যাতিত আছে, এই সমস্ত প্রোপাগান্ডাগুলো, কারণ ইন্ডিয়াতে 140 কোটি মানুষের দেশ, সেখানে এত মিডিয়া, হিন্দি, বাংলা, উর্দু, ফার্সি সব চ্যানেল আছে, এবং স্বাভাবিকভাবেই পৃথিবীতে
দুটো রাষ্ট্র তার ডায়াসপোরা কমিউনিটিকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন দেশের পলিসিতে প্রভাব রাখে। ইন্ডিয়া এবং ইসরায়েল, ইসরায়েল তার বিভিন্ন দেশে ধরেন নোবেল পায়, দেখবেন ইসরায়েলি নোবেল লরিয়েট আছে অনেক। আমেরিকান লবি, ইউরোপিয়ান ইউনিয়নের লবিতে বিভিন্ন জায়গায় দেখবেন ইসরায়েলিদের একটা আধিপত্য আছে। এবং ইন্ডিয়া তো ওই বৃহত্তর সাবকন্টিনেন্টের জায়গা থেকে আসলে ইন্ডিয়ার একটা এনগেজমেন্ট আছে এই ডায়াসপোরা কমিউনিটির মাধ্যমে বিভিন্ন দেশের পলিসিতে, রাজনীতিতে সরকারের প্রভাব রাখা। তো এইখানে এই অপপ্রচার, প্রোপাগান্ডা চালিয়ে তারা আপ্রাণ চেষ্টা করেছিল সরকারকে বেকায়দায় ফেলতে এবং বাংলাদেশে তাদের একটা মানে অ্যাক্সেস তৈরি করার ক্ষেত্রে। তো যাই হোক, সে সময় সরকার এবং দেশের মধ্যে থাকা রাজনৈতিক দল তাদের কারো ওইভাবে তাদের সাথে আপোষ করাতে পারে নাই, যেখানে তারা সুবিধা করতে পারে নাই। কিন্তু এখন এই ইলেকটেড গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পরে আমরা ভেবেছিলাম যে এই জুলাই গণ অভ্যুত্থানের পতন, এই ফ্যাসিস্টের পতন পরবর্তী সময়ে যেই ফ্যাসিবাদকে ইন্ডিয়া দীর্ঘ 16 বছর সাপোর্ট করেছিল, সমর্থন করেছিল, এটা তো পরিষ্কার। আওয়ামী লীগ তো ইন্ডিয়ার ব্যাকআপে ক্ষমতায় ছিল, 2008 সালে ইন্ডিয়ান ব্লু প্রিন্টেই ক্ষমতায় এসেছিল। এটা তো অস্বীকার করা হয় না, এটা সবাই জানে যে সেই গোড়া কূটনীতি মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেবের কিংবা সেই সময়ে কর্মকাণ্ডগুলো, সেখানে আমাদের ধারণা ছিল যে ইন্ডিয়া একটা রিয়ালাইজেশন হবে এবং তারা অন্তত প্রো পিপল চিন্তা করবে, বাংলাদেশের জনগণের মূল্যবোধকে, চিন্তা চেতনাকে সম্মান দিবে, একটা ইলেকটেড গভর্নমেন্টের সাথে তারা সুসম্পর্কের মাধ্যমে সম্পর্ককে এগিয়ে নেবে। কিন্তু আমরা দেখেছি যে তারা আসলে আগের মতো মানে তারা একটা প্রেশার অ্যান্ড বার্গেন পলিসির মাধ্যমে বাংলাদেশকে চাপে রেখে তারা কিছু ফায়দা হাসিল করতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন তার বাংলাদেশ ফার্স্ট পলিসিতে মালয়েশিয়া সফর করলেন, কারণ মালয়েশিয়া আমাদের দীর্ঘদিন একটা শ্রম বাজার বন্ধ আছে, আমাদের সেখানে অনেক লোকেরা যায়, কাজে আমাদের সরকারের কাছে মনে হয়েছে এই বাজারটা ওপেন করলে এইখানে অন্তত লাখখানেক লোক যেতে পারবে, আমার দেশের রেমিটেন্স আসবে, 1 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। সো সেখানে গিয়েছে, তারপরে দ্বিতীয় জায়গায় চীন গিয়েছে। সে সময় আপনারা দেখেছেন এইখানে একটা সংখ্যালঘুর ইস্যু আর্টিফিশিয়ালভাবে ক্রিয়েট করে মাঠে একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করেছিল।